প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম খন্দকার, সহকারী সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমার স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ব্যবস্থাপনা অনার্স দ্বিতীয় বর্ষের সমষ্টিক অর্থনীতি কোর্সটি নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে প্রথম দ্বিতীয় তৃতীয় লেকচার শুরু করেছি। আজকে আমরা চতুর্থ লেকচার নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অনলাইন ক্লাসে তোমরা মনোযোগ সহকারে শুনবে, আশা করি উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের চতুর্থ লেকচার তোমাদের রাষ্ট্রের বাণিজ্যিক ওঠানামা ও সামগ্রিক চাহিদা তথ্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পদ্ধতি, এই দুটি অধ্যায় অর্থাৎ চতুর্থ পঞ্চম অধ্যায় একসাথে করে সাজিয়েছি। তোমরা ক্লাসটি খেয়াল করো, তাহলে উপকৃত হবে। শিক্ষার্থী, কিন্তু আমরা কথা না বলি আজকে আলোচনা চলে যাই। আমরা যদি প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, জানতে চাচ্ছি, সেটা হলো যে বাণিজ্য চক্র বা ব্যবসার উত্থান পতন বলতে কি বোঝায়। তো শিক্ষার্থী কিন্তু সময়ের পরিবর্তে একটি দেশে আয়, উৎপাদন, বিনিয়োগ ও দাম স্তরের ওঠানামার গতিধারাকে বাণিজ্য চক্র বলা হয়। খেয়াল করে শিক্ষার্থী, আয়, উৎপাদন, বিনিয়োগ ও দাম স্তরের ওঠানামার গতিধারাকে বাণিজ্য চক্র বলা হয়। এই বিষয়গুলো যদি দেখি যে আমরা যে আয় বৃদ্ধি পেয়েছে, উৎপাদন বৃদ্ধি পেয়েছে, বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, মূল্য বৃদ্ধি পেয়েছে, এই বিষয়গুলো যদি দেখি অর্থনৈতিক কোনো একটা পর্যায়ে, তাহলে বলবো অর্থনীতি তখন তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আবার যদি দেখি যে উৎপাদন হ্রাস পেয়েছে, বিনিয়োগ হ্রাস পেয়েছে, দ্রব্যমূল্যের দাম কমে যাচ্ছে, আয় কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে অর্থনীতির মন্দাভাব। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই যে একবার তেজি ভাব আবার একদিন মন্দা ভাব, এই যে ওঠা নামা, এটা হলো কন্টিনিউয়াস প্রসেস। সবসময় একই রকম থাকবে তা না, আবার সবসময় ভালো থাকবে তা না, সবসময় খারাপ রকম থাকবে তাও না। কারণ কি, এই যে ওঠা নামাটা কি বলা হচ্ছিল, উত্থান পতন। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি আমরা বুঝতে পেরেছি যে আয়, উৎপাদন, বিনিয়োগ, দাম স্তরের ওঠা নামা, ওঠা অবস্থা মানে যদি ওঠা অবস্থা থাকে তাহলে বুঝতে হবে তেজি ভাব, আর যদি দেখি যেটা নিচের দিকে নামছে তাহলে বুঝতে হবে মন্দা ভাব। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরের স্লাইডটিতে যাই। বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায়। আমরা যে আসলে বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায় খেয়াল করে তোমরা সবাই আমরা কি কি পর্যায়টি লক্ষ্য করছি। এটা সমৃদ্ধি, তারপর হলো সমিতির শীর্ষ অবস্থা, অবগতি বা নিম্নগতি, চূড়ান্ত অবনতি, পরিত্রাণ। আমরা দেখি যে বাণিজ্যের বিভিন্ন সময় বিভিন্ন রকম অবস্থা দেখতে পাই। প্রথম সমৃদ্ধি। সমৃদ্ধি হলো যে দেখা যাচ্ছে তোমার এই সময় কি হবে, তোমার আয় বৃদ্ধি পাবে, নিয়োগ, তোমার তারপর উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে হবে। তখন তোমার বুঝতে হবে যে তুমি তোমার উৎপাদন বাড়াতে পারছো, নিয়োগ বেড়েছে, তোমার তোমার এখানে কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, তখন বুঝতে হবে এটা সমৃদ্ধি পর্যায়ে আছে। এটা একসময় সমৃদ্ধির কি হবে, শীর্ষ টপে চলে যাবে, একেবারে তোমার সর্বোচ্চ উৎপাদন হবে, আয় বৃদ্ধি পাবে, তোমার বিনিয়োগ বৃদ্ধি পাবে, তোমার সবচেয়ে কম সর্বোচ্চ থাকবে, তখন তুমি বুঝতে পারবে তখন সমৃদ্ধির শীর্ষ অবস্থায় তুমি আছে। তো শিক্ষার্থীবৃন্দের উপর আছে অগ্রগতি বা নিম্নগতি। তুমি দেখবে আমরা একটু আগে আমি বলেছি যে কখনোই একটা জিনিস সবসময় এক অবস্থায় থাকে না। তো মানে কোনো সময় কি মন্দ ভাব, কখনো তেজি ভাব, যখন দেখবো যে এটা কি হয়েছে, আমার আয় কমে গেছে, আমার বিনিয়োগ কমে গেছে, মূল্য স্তর কমে গেছে, কর্মসংস্থান হ্রাস পেয়েছে, তখন বুঝতে হবে এটা তাতে অবগতি বা নিম্নগতি হচ্ছে। তারপরে চূড়ান্ত অবগতি, এই এই বিষয়টা যখন নাকি সর্বনিম্ন পর্যায়ে চলে আসে, মানে যে তোমার উৎপাদন সর্বোচ্চ নিম্ন পর্যায়ে চলে আসছে, তোমার বিনিয়োগ কমে গেছে, তোমার আয় কমে গেছে, মানে কি ভোগ তোমার কমে যাবে, তখন কি চূড়ান্ত অবগতি। আমাদের এতে কোন জিনিস একেবারে যে দীর্ঘস্থায়ী ভাবে খারাপ থাকবে না, তখন এখান থেকে আবার বিভিন্ন পলিসি নিয়ে কিভাবে এটাকে আবার ঘুরে দাঁড়ানো যায়, তখন সেটা বলছিল
পরিত্রাণ, যে আমরা কিভাবে থেকে পরিত্রাণটা আস্তে আস্তে আবার ভারত সন্ধির দিকে যেতে পারি, মানে উদ্যোগ গ্রহণ করার ফলে তাহলে এটা আস্তে আস্তে ভর্তি দেয়। তো সেক্ষেত্রে বাণিজ্য চক্রে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারি। সমিতি মানে ভালো অবস্থার দিকে যাচ্ছে, তারপরে একটা সময় চূড়ান্ত ভালো অবস্থায় থাকবে, তারপরে আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে অবগতি বা নিম্নগতি, এরপরে একটা চূড়ান্ত নিচের দিকে নেমে আসবে এবং আস্তে আস্তে বিভিন্ন পদ্ধতি অনুসরণের কারণে, বিভিন্ন নীতি প্রয়োগ করার কারণে, পলিসি গ্রহণ করার কারণে আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়াবে। এটাই হলো বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায়। শিক্ষার্থী কিন্তু আমরা এই যে পরের পয়েন্টে আছে বাণিজ্য চক্রের বৈশিষ্ট্য, আমরা বাণিজ্য চক্রের বৈশিষ্ট্য জানতে চাই। বাণিজ্য চক্রের বৈশিষ্ট্য কি? শিক্ষার্থী কিন্তু প্রথম যে পয়েন্ট আমরা খেয়াল করছি সেটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের দেশে খেয়াল করুন যে আমরা কি চাই। আমরা চাই আর উন্নত জীবনযাপন করতে চাই, আমাদের ভোগ ভোগ বাড়াতে চাই, আমাদের বেকারত্ব হ্রাস করতে চাই, আমরা কর্মসংস্থান করতে চাই, আমাদের উৎপাদন বাড়াতে চাই, আমাদের বিনিয়োগ বাড়াতে চাই। তো আমরা যদি এই কাজগুলো করি তখন দেখা যাচ্ছে যে এই যে উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান, ভোগ, আয়, এগুলো যদি বৃদ্ধি পেতে চায় তাহলে কি হচ্ছে, এই ব্যবসায়িক যে কর্মকাণ্ড এখানে এর মাধ্যমে তার মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে। আমাদের দেখেছি যে ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের যে সামগ্রিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড 90% ব্যবসার মধ্যে চলে আসে। কারণ কি হচ্ছে, এর মাধ্যমে আমাদের ভোগ, উৎপাদন, আয়, কর্মসংস্থান, বিনিয়োগ, এইগুলোর মাধ্যমে আমাদের আশঙ্কা প্রতিফলন ঘটে। সমৃদ্ধি ও মন্দা, আমরা একটু আগে আলোচনা করলাম যে শিক্ষার্থীবৃন্দ, যে সমৃদ্ধিটা অনেকটাকে বললামই যে যখন দেখবো যে আমাদের কি হয়েছে, উৎপাদন আয় বেড়েছে, উৎপাদন বেড়েছে, বিনিয়োগ বেড়েছে, ভোগ বেড়েছে, তাহলে বুঝতে হবে আমাদের সমৃদ্ধির পর্যায়ে আমরা আছি। ঠিক উল্টো দিকে যখন দেখবো যে আমাদের উৎপাদন কমে গেছে, কর্মসংস্থান কমে গেছে, আয় কমে গেছে, ভোগ কমে গেছে, চাহিদা কমে গেছে, তাহলে বুঝতে হবে মন্দাভাব বিরাজ করছে। সেক্ষেত্রে বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায়ে আর কি খেয়াল করো। বাণিজ্য চক্রের পর্যায়ে আমাকে বললাম সমৃদ্ধি, সমৃদ্ধি শীর্ষ অবস্থা, অধোগতি বা পতন, পতনের সর্বোচ্চ পর্যায়ে, তারপরে আবার ঘুরে দাঁড়ানো। এই যে বিষয়টা, এই যে এটাই বলা হচ্ছে বাণিজ্য চক্রের পর্যায়। শিক্ষার্থীবৃন্দু, নিরবিচ্ছিন্ন ধারা, এই বাণিজ্য চক্র এটা কিন্তু এমন না যে তোমার আমার একইভাবে চলতে থাকবে। চলতে থাকবে মানে কি, এই উন্নতির দিকে ধাবিত হবে, তেজিভাবে লক্ষ্য করা যাবে। আবার এমন না যে মানে অনেক মানে চলতেই থাকবে যে আমার মন্দা ভাব চলতে থাকবে, তা না। এই যে কোনো সময় উত্থান, কোনো সময় পতন, এই যে এইটাই বলা আছে নিরবিচ্ছিন্ন ধারা। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাণিজ্য চক্রের এই বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী, তাহলে আসো আমরা পরের স্লাইডে চলে যাই। সামগ্রিক চাহিদা কি? সামগ্রিক চাহিদা রেখা নিম্নগামিতার কারণ ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, কেন সামগ্রিক চাহিদা রেখা নিম্নগামী হয় আমরা জানার চেষ্টা করব। দাম স্তরের পরিবর্তন, যদি কখনো দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় তখন সাধারণত মানুষের ক্রয় সামর্থ্য হ্রাস পায়। তখন ক্রয় সামর্থ্য হ্রাস পেলে সে আগের চেয়ে মানে কম দ্রব্য ক্রয় করবে, তার যেহেতু তার মানে প্রকৃতায় কমে গেছে। কারণ দ্রব্যের দামে যদি বেড়ে যায় তখন কি হচ্ছে, সে কি করবে, আগে তার চাহিদা কি করবে, কমিয়ে ফেলবে, সে কম ক্রয় করবে। তখন কি হচ্ছে, দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে তার চাহিদা কিভাবে কমে যাবে, এই কারণে চাহিদা রেখা ডান দিকে মানে
নিম্নগামী হবে, ডান দিক কি হবে, নিম্নগামী হবে। অর্থের চাহিদা বৃদ্ধি, যদি এমন হয় যে অর্থের চাহিদা বৃদ্ধি পায়, তখন কি হবে, যে কোনোভাবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কি করবে, অর্থ সংগ্রহ করতে চাবে, তখন কি হবে, সুদের হারটা কি হবে, বেশি হবে। সুদের হার বেশি হলে তখন কি হবে, মানে এখানে বিনিয়োগটা কম হবে। সুদের হার কম বেশি হলে কিন্তু বিনিয়োগটা তখন কি হবে, কম হবে। যখন কম হবে তখন কিন্তু এখানে যখন আমরা মূলধনী যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো কি হবে, চাহিদা কি পাবে, হ্রাস পাবে, বা সামগ্রিক উৎপাদন কি হবে, ব্যাহত হবে। তোমার চাহিদা কি হবে, অর্থ চাহিদা বৃদ্ধির সাথে সাথে সামগ্রিক চাহিদা রেখা কি হবে, তোমার নিম্নগামী হবে। বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আবার বলি, যদি অর্থের চাহিদা বৃদ্ধি পায় তখন কি হবে, সুদের হার বৃদ্ধি করে। সুদের হার বৃদ্ধি পেলে মানে বিনিয়োগটা কি হবে, কমে যাবে। মূলধনী যন্ত্রপাতি কি হবে, তোমার কম ক্রয় করবে, মানে কম সংগ্রহ করবে। উৎপাদন কি হবে, কম হবে। তখন কি হবে, চাহিদা কি হবে, কমে যাবে। সেক্ষেত্রে আয়ও কম হবে কৃষকের, তখন কি হবে, আলটিমেটলি চাহিদা রেখা নিম্নগামী হবে। চাহিদা হ্রাস, যখন নাকি কি হচ্ছে, আমার আয় কমে যাচ্ছে, আমার সামর্থ্য কমে যাচ্ছে, তখন কি হবে, চাহিদা হ্রাস পাবে। আমার বেকারত্ব আছে, আমার আয় কমে গেছে, উৎপাদন কমে গেছে, তখন চাহিদা কীভাবে হ্রাস পাবে। হ্রাস পেলে কিন্তু সামগ্রিক চাহিদা কীভাবে, নিম্নগামী হবে। তো সেক্ষেত্রে তোমার বিষয়টি বুঝতে পেরেছ। দাম বাড়ার পরে কি হচ্ছে, দাম বাড়ার ফলে আমার ক্রয় সামর্থ্য হ্রাস পেয়েছে, চাহিদা কমে গেছে। অর্থের চাহিদা বৃদ্ধি, অর্থের বেশি চাহিদা হয়েছে, সুদের হার বেশি হবে, তখন সে কি করবে, এখানে বিনিয়োগ কম হবে, মূলধন কম ক্রয় করবে, উৎপাদন কম হবে, চাহিদাও কি হবে, হ্রাস পাবে। চাহিদা, অর্থের চাহিদা বৃদ্ধির সাথে আমাদের মানে অন্য অন্য জিনিসের ক্রয় চাহিদা হ্রাস পাবে, তখন কি হবে, সামগ্রিক চাহিদাটা কি হবে, নিম্নগামী হবে। চাহিদাটা আমাদের বুঝলামই, আমাদের উৎপাদন কম, আয় কম, চাহিদাও কমে যাবে। আসলে শিক্ষার্থী কিন্তু সামগ্রিক চাহিদা কেন নিম্নগামী হয় তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন পরবর্তী পয়েন্ট আলোচনা করব, অর্থনৈতিক উন্নয়ন কি। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শিক্ষার্থী কিন্তু আমরা মানে অনেকেই প্রত্যেক সরকারি চায় অর্থনৈতিক উন্নয়ন করতে। সরকার তাদের বিভিন্নভাবে জনগণকে কর্মী করার চেষ্টা করে, তারা অর্থনৈতিক উন্নয়ন করছে। আসলে কি আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কিনা, আসলে কতটুকু হচ্ছে, কখন বুঝবো যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। আমরা তো নিজেরাও সব প্রতিনিয়ত চাই যে আমাদের উন্নয়ন হোক, আমাদের সবার উন্নতি হোক, দেশের উন্নতি হোক, আমাদের ব্যক্তিগত যে সুখ স্বাচ্ছন্দ্য এটা ফিরে আসুক, আমরা আরো উন্নত জীবনের দিকে ধাবিত হই। আমার কখন বুঝবো যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তো সেটা যদি আমরা তোমাদের স্লাইডে একটু তাকাও, খেয়াল করুন। অর্থনৈতিক উন্নয়ন হলো একটি দীর্ঘকালীন চলমান প্রক্রিয়া, যা একটি দেশের আর্থসামাজিক অবকাঠামোর অব্যাহত বৃদ্ধি ধারা নির্দেশ করে। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে, এটা কোনো একটা হঠাৎ করে কোনো কিছু না, এটা দীর্ঘকালীন চলমান প্রক্রিয়া, যে আমার আর্থসামাজিক অবকাঠামো উন্নতি হচ্ছে, চলমান একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। যখন দেখবো তখন আমরা একটু বুঝতে পারবো যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। আবার খেয়াল করবো সেক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়ন হলো জনগণের মাথাপিছু আয়ের ক্রমাগত বৃদ্ধি। তার মানে কি হচ্ছে, আরেকটা বিষয় যে আমাদের মাথাপিছু আয় আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা এখন বলছি $2000 বেশি আমাদের মাথাপিছু আয়, এরপরে যদি দেখি যা $2100, তারপরে দেখি আমাদের $2200, এরপরে আস্তে আস্তে বেড়ে $3000। এই যে মাথাপিছু আয়ের ক্রমান্বয়ে বৃদ্ধি, যেমন কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদন, বিপণন, বিনিয়োগ প্রভৃতি কাজের গতিশীলতা আনে। মানে কি, তখন দেখবে এই সবগুলো সেক্টরে কি হচ্ছে, গতিশীল হচ্ছে। তখন বুঝতে হবে যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। এর বিষয়টি আশা করি সেটি কিন্তু তোমরা বুঝতে পেরেছো। প্রথম পয়েন্টটা বললাম যে এটা চলমান দীর্ঘমেয়াদী, হঠাৎ কোনো বিষয় না। একটা বিষয় হচ্ছে মাথাপিছু আয় মানে ক্রমাগত বৃদ্ধি পাবে। আর যে আমাদের যেসব উৎপাদনের যে বিষয়গুলো আছে, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, উপাদান, বিপণন ও বিনিয়োগ প্রভৃতি কার্যক্রমে কি হবে, আমাদের গতিশীলতা আসবে। এগুলো আস্তে আস্তে আরো উন্নতির দিকে ধাবিত হবে। অর্থক স্নাইডার কি বলছে দেখো, স্নাইডারের মতে
দীর্ঘকালে মাথাপিছু আয় বৃদ্ধির প্রক্রিয়াকে অর্থনৈতিক উন্নয়ন বলে। আমরা একটু আগে এই কথাটি বলেছি, দীর্ঘদিন মাথাপিছু আয় কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা তাকে কি বলবো? আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। আমাদের মায়েরও শিক্ষার্থীবৃন্দ এর মতে যে পদ্ধতির মাধ্যমে দীর্ঘকাল প্রথম জাতীয় আয় বৃদ্ধি পায়, প্রকৃত জাতীয় আয় বৃদ্ধি পায়, তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে। তার মানে কি হচ্ছে যে প্রকৃত জাতীয় আয় আমরা যেটাকে বলি বিএনপি বলি, যেটা কি হবে দীর্ঘকাল এটা কি হবে? বৃদ্ধি পায়, তাকে বলতেছি আমরা অর্থনৈতিক উন্নয়ন। তো শিক্ষার্থীবৃন্দ দীর্ঘকাল যদি প্রকৃত জাতীয় আয় বৃদ্ধি পায় তাকে আমরা বলবো অর্থনৈতিক উন্নয়ন। তাহলে সেক্ষেত্রে আমরা অর্থনৈতিক উন্নয়ন কতগুলো বিষয় পেলাম। এক হলো যে ধারাবাহিকভাবে যদি আমাদের আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন ঘটে। দ্বিতীয় হলো যে আমাদের যদি দেখি যে এরকম একটা বিষয় যে আমাদের মাথাপিছু আয় মানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে তার সাথে যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদন, বিপণন, বিনিয়োগ এইগুলো যদি কি হয় ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, তখন বুঝতে হবে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। আর হলো দীর্ঘকাল ধরে যদি আমাদের প্রকৃত জাতীয় আয়, এটাকে বলি আমরা জিএনপি, সেটা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ওটাকে কি বলতে পারবো? অর্থনৈতিক উন্নয়ন বলতে পারবো। তাহলে আশা করি কৃষিক্ষেত্রে তোমরা অর্থনৈতিক উন্নয়নটা কি তোমরা সেটা বুঝতে পেরেছ। কৃষিক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন আমরা সকলেই চাই। তোমার এই বিষয়টা চিন্তা করো, তাহলে তোমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমরা অর্থনৈতিক উন্নতির অর্থে অবদান রাখতে হবে। আমার তাহলে তুমি যখন তোমার যখন কোনো সুযোগ থাকবে যে আমি কিছু মানে অবদান রাখতে চাই, তুমি তখন চিন্তা করতে যে আমি কিভাবে দীর্ঘমেয়াদী আর্থসামাজিক উন্নতি যেটা এটা এনশিওর করার জন্য তোমার অবদান রাখতে পারি কিনা, আমি কৃষি উৎপাদন বাড়াতে পারি কিনা, স্বাস্থ্য সেটাকে আমাদের অবস্থান করতে পারি কিনা, আমাদের বিনিয়োগ বাড়াতে পারি কিনা, এটা ধারাবাহিক বৃদ্ধি পেতে থাকে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে। আর একটা বিষয় মাথাপিছু আয় যখন এগুলো বৃদ্ধি পাবে তখন আমাদের মাথাপিছু উৎপাদন বাড়বে, মাথাপিছু আয় বাড়বে, আমাদের দীর্ঘকাল যদি বাড়তে থাকে তখন বুঝতে পারবে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। আমাদের কারণ কি হচ্ছে আমরা অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা কি একটা দীর্ঘমেয়াদী আমাদের উন্নতির ধারা যেটাকে বোঝাচ্ছি সেটাকে বলা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন। তো সেক্ষেত্রে আমরা পরের পয়েন্টে চলে আসি, অনেক মনোযোগ সহকারে স্লাইডটি দেখো তাহলে বুঝতে পারবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের পার্থক্য। তো সেক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আছে তুমি খেয়াল করো, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কোন দেশের জাতীয় উৎপাদন ও মাথাপিছু প্রত্যয়ের চলমান বৃদ্ধিকে বোঝায়। পক্ষান্তরে অর্থনৈতিক উন্নয়ন বলতে শুধুমাত্র বর্ধিত উৎপাদনকে বোঝায় না, এবং সে সঙ্গে যে কলা কৌশল ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা যা উৎপাদন ও বন্ধিত হয় তা উন্নততর পরিবর্তনকেও বোঝায়। খেয়াল করে শিক্ষার্থীবৃন্দ কি বলছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কোন দেশের জাতীয় উৎপাদন ও মাথাপিছু প্রকৃত আয়ের চলমান বৃদ্ধি বোঝায়। জাতীয় উৎপাদন আর মাথাপিছু আয়ের চলমান বৃদ্ধি কি বোঝায়। পক্ষান্তরে অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধি হলো কি মাথাপিছু আয় বাড়ছে, প্রকৃত দেশের দেশের উৎপাদন ও মাথাপিছু প্রকৃত আয়ের চলমান বৃদ্ধি, মানে উৎপাদন বেড়েছে, মাথাপিছু প্রকৃত বেড়েছে, তার আমরা প্রবৃদ্ধি হয়েছে। পক্ষান্তরে অর্থনৈতিক উন্নয়ন বলতে শুধুমাত্র বৈদ্যুতিক উৎপাদনকে বোঝায় না, সঙ্গে সঙ্গে কলা কৌশল প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায় উৎপাদন উৎপাদিত বর্ধিত হয় আর উন্নত পরিবর্তন করে। কারণ কি হচ্ছে এখানে কৃষিক্ষেত্রে মূল কথাটা এই যে আমরা বলছি উৎপাদন আর প্রকৃত আয় বৃদ্ধি পাচ্ছে, তাকে বলছি অর্থনৈতিক প্রবৃদ্ধি, ভালো কথা। কিন্তু এর সাথে যখন দেখবো যে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি, উন্নত বন্টন প্রণালী চলে আসছি, নতুন নতুন প্রতিষ্ঠার সাথে আমরা অ্যাডাপ্ট করছি, আমরা গ্রহণ করছি, তখন বুঝতে আমাদের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। তো সেখানে আশা করি বিষয়টি এখন উৎপাদন মাত্র চায় প্রকৃত মানে প্রকৃত জাতীয় বৃদ্ধি শুধু যে আমাদের লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর হলো যখন দেখবো যে এর সাথে আমাদের নতুন উন্নত প্রযুক্তি গ্রহণ করছি, নতুন কলা কৌশলে নিজেকে খাপ খেয়ে নিচ্ছি, আধুনিক বন্ধন পদ্ধতি উৎপাদন পদ্ধতি যেটা ব্যবহার করছি, তখন বুঝতে হবে যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।
তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ম্যালথাসের জনসংখ্যা যে উন্নয়ন তত্ত্ব আছে সেটা নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যালথাস তার জনসংখ্যা তত্ত্ব, এটা নিয়ে অনেক কথা হয়েছে, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি, মানে এটা জেনেছি, অনেক লেখালেখি অনেক কিছু হয়। আমরা ম্যালথাস জনসংখ্যা উন্নয়ন তত্ত্ব নিয়ে আজকে একটু কথা বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যালথাস তার উন্নয়ন তত্ত্বে যে কথাটি বলেছে, ম্যালথাস বক্তব্য রাখেন আর্থিক সামর্থ্য থেকে জনসংখ্যা বেশি হলে মানুষের উন্নতি ও সুখ হবে না। আমরা দেখি যে যদি আমাদের যে আর্থিক সামর্থ্য আছে তার চেয়ে যদি আমাদের জনসংখ্যাটা বেশি হয়ে যায় তখন কি হবে না, উন্নতি ও সুখ হবে না। এটা সবচেয়ে আমরা মাঝে মাঝে এটা খেয়াল করি যে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা আর আমাদের জনসংখ্যার যে বিষয়টা, এটা মানে খুবই এর সাথে সম্পর্কিত। আমাদেরকে যে অধিক জনসংখ্যার চাপ, তার যে প্রভাব আমাদের সুখ শান্তি, যে মানে আমাদের বর্তমান অবস্থা চিন্তা করি, তাহলে আমি কিছু অনেকটা থেকে বুঝতে পারবো। শিক্ষার্থী আর বিষয় খেয়াল করুন, সীমিত সম্পদের কারণে ক্রমবর্ধমান জনসংখ্যার অর্থনৈতিক সুখকে নস্যাৎ করে দেয়। মানে সম্পদ যদি সীমিত হয় তাহলে ক্রমবর্ধমান যে অর্থনৈতিক সুখের মানে কারণে ক্রমবর্ধমান জনসংখ্যা অর্থনৈতিক সুখে কি করে দেয়, নষ্ট করে দেয়। প্রথম বিষয়টা হলো এরকম যে যদি অর্থনৈতিক সামর্থ্যের তুলনায় যদি জনসংখ্যা বেশি হয় তাহলে আমাদের সুখ হবে না, আর ক্রমবর্ধমান জনসংখ্যা কি অর্থনৈতিক সুখকে কি করে দেয়, নস্যাৎ করে দেয়। ম্যালথাস জনসংখ্যাকে অর্থনৈতিক উন্নয়ন আবশ্যিক শর্ত হিসেবে গণ্য করেছেন। ম্যালথাসের তত্ত্বের মূল ভিত্তি ছিল জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনসংখ্যা অনিয়ন্ত্রিত হারে জ্যামিতিক হারে জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবন ধারণের উপকরণ হিসেবে খাদ্যদ্রব্য বৃদ্ধি পায় গাণিতিক হারে। তার মানে কি হচ্ছে, ম্যালথাস বলছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল জ্যামিতিক হারে, আর আমাদের যে জীবন ধারণের জন্য যে খাদ্য দরকার এটা বৃদ্ধি পাচ্ছিল গাণিতিক হারে। ম্যালথাসের মতে জনসংখ্যা বৃদ্ধির জ্যামিতিক হার হলো যেমন 1, 2, 4, 8, মানে কি হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে এভাবে। এবং খাদ্যদ্রব্য বৃদ্ধির জ্যামিতিক হার হলো হারের দশে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এরকম মেট্রিক টন বা লক্ষ কোটি মেট্রিক টন হতে পারে। এই হারের পার্থক্যের কারণে 2 শতাব্দীর মধ্যে মানুষের ও খাদ্যের অনুপাত হার হলো 256:9। 3 শতাব্দী পর হবে 4096 খ্রিস্ট 13 এবং 2000 বছর পর এই দুইয়ের ব্যবধান হবে অপরিমেয়। তো শিক্ষার্থীবৃন্দ, এইভাবে জনসংখ্যা ও খাদ্য উৎপাদন তথা অর্থনৈতিক উন্নয়নে সম্পর্ক পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি চিন্তা করি তাহলে কি ম্যালথাস জনসংখ্যা উন্নয়ন তত্ত্বে, সেটা হলো এরকম যে আমাদের যে অধিক জনসংখ্যা এর ফলে আমাদের কি হচ্ছে, সুখ সমৃদ্ধি কমে যাচ্ছে। আর একটা বিষয় হলো যে সীমিত সম্পদের কারণে ক্রমবর্ধমান জনসংখ্যা অর্থনৈতিক শক্তি কি করে, নস্যাৎ করে। ম্যালথাস জনসংখ্যার অর্থনৈতিক উন্নয়নকে আবশ্যক হিসেবে গণ্য করেছেন, কিন্তু ম্যালথাসের তত্ত্বের মূল ভিত্তি হলো জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় গাণিতিক হারে বৃদ্ধি পায়, কিন্তু খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায়। সেটি ম্যালথাস প্রমাণ করতে চেয়েছেন। আমরা দেখছি যে গত কয়েক বছরে আমাদের কি হয়েছে, উৎপাদনও বেড়েছে কিন্তু আমাদের জনসংখ্যা যেহেতু জ্যামিতিক হারে বেড়েছে, সেটার জন্য আমাদের কি হয়েছে, জীবনযাত্রার মান অনেকটা কমে গেছে। আমরা বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। এই কারণে আমাদের যে উন্নতি ও সুখ এটা হচ্ছে না। আমরা হয়তো আগের চেয়ে কিছুটা ভালো অবস্থা আছে, কিন্তু সুখ জিনিসটা আমাদের অনেকে কমে গেছে। তোমরা চিন্তা করতে পারবে, অনেকেও অনেকে ব্যাখ্যা দিতে পারবে যে না, আমরা আগের চেয়ে হয়তো বা বেশি আর্থিক অবস্থায় ভালো আছি, আমাদের মানুষ না খেয়ে মরছে না, আগের চেয়ে বেশি মানুষ বিভিন্ন সমাজ সুরক্ষার মধ্যে আসছে, আমাদের
তাদের হার কমেছে, আমাদের মাথাপিছু আয় বেড়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের যে যে কাঙ্ক্ষিত যে সুখ সেটা আমার হচ্ছে অনেকটা কমে গেছে। কারণ কি হচ্ছে, ম্যাথের তত্ত্বটি অনেকটা গ্রহণ করা যায়। আবার এটাও চিন্তা করা যায় যে ম্যাথোডিয়া বলছে যে খাদ্যদ্রব্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি বাড়ে, সেটা এটার বিপরীতেও কিন্তু দেখা যাচ্ছে আমাদের উৎপাদন কিন্তু আসলে যে 1 থেকে 2, 2 থেকে 3, বা 3 থেকে 4 লক্ষ কোটি মেট্রিক টন এরকম ভাবে বাড়ছে তা না, বা কোটি মেট্রিক টন তা এর চেয়ে কিন্তু দ্রুতগতিতে বেড়েছে। এখানেও কিছু বিষয় আমরা দেখতে পারি। তো সেটা কিন্তু ম্যাথ আছে যে যে তত্ত্ব তা যদি আমরা একটু ব্যাখ্যা করি, দেখবো যে আমাদের যদি কিছু উপকরণ আছে যেগুলো চিন্তা করলে আমরা এগুলো বুঝতে পারবো। মনে করো যে যে আমাদের কি হবে, মানুষের যদি এমন হয় যে চাহিদা বৃদ্ধি পাবে, তারপরে জনসংখ্যা বৃদ্ধি পাবে, তারপরে যদি দেখি যে ভূমির যোগান যদি কি হয় আস্তে আস্তে বৃদ্ধি পায়, তখন এইসব কিছু কন্ডিশন যদি আমরা চিন্তা করি, অনুমতি চিন্তা করি, তাহলে আমরা ন্যায়বিচার তত্ত্বটি আমরা ব্যাখ্যা করতে সহজ হবে। আমরা যদি দেখি y ইকুয়াল টু দি পাওয়ার এক্স, এই সূত্রের সাহায্যে ম্যালথাস তার তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। এখন এক্স যদি অন হয় তাহলে y হবে হলো কি হবে 2, আর এক্স যদি 2 হয় y হবে কত 4, আর এক্স যদি 3 হয় তাহলে কত y হচ্ছে হলো 8, এই যদি 4 হয় y হচ্ছে কত 16, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, এক্স হলো তোমার এখানে খাদ্যদ্রব্য উৎপাদন, আর ওয়াই হচ্ছে জনসংখ্যা। তার মানে কি হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির হারটা কি হচ্ছে জ্যামিতিক হারে বাড়ছে, আর খাদ্য উৎপাদন বাড়ছে হলো তোমার গাণিতিক হারে। এইভাবে ম্যালথাস তার তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আজকের লেকচারে প্রথম থেকে একটু রিক্যাপ করি, তাহলে তোমরা বিষয়টি আরো ক্লিয়ার হবে। আমরা প্রথম দিকে যাই, আমরা আজকের লেকচারে কি কি বিষয় দেখলাম। এক হলো বাণিজ্য চক্র বা ব্যবসার উত্থান পতন বলতে কি বোঝায়। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুন্দর করে এটা একটু জানলে, এটা সম্বন্ধে একটু যদি নিজেরা নোট করে একবার যদি চেষ্টা করো, তাহলে বিষয়টি তোমরা বুঝতে পারবে যে আমরা বাণিজ্য চক্রটা কি, সেটা নিয়ে আমি আমি ক্লাস থেকে কি জানলাম বাণিজ্য চক্র সম্বন্ধে, সেটা একটু নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করতে হবে। বাণিজ্য চক্র বা বাণিজ্য চক্র বা ব্যবসার উত্থান পতন বলতে কি বোঝায়, আমরা একটু আগে এটা বিস্তারিত আলোচনা করেছি। যে আমরা বলছি যে উৎপাদন, বিনিয়োগ, দাম স্তর ওঠানামা গতিধারাকে বলছে হলো যে বাণিজ্য চক্র। এটা কিন্তু তুমি একটু খেয়াল করবে। তো সেক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম বাণিজ্য চক্র বিভিন্ন পর্যায়ে, যে সৈন্যতি কি, শ্রমিক শীর্ষ অবস্থা কি, অবগত বা নিম্নগতি কি, চূড়ান্ত অবনতি কি, পরিত্রাণটা কি, একটু একটু ভালো করে দেখবো আমরা। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা বাণিজ্য চক্রের বৈশিষ্ট্য করিয়েছিলাম। বাণিজ্য চক্রের বৈশিষ্ট্যটা কি, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সৌমিতীয় মন্দা, বাণিজ্য চক্রের পর্যায়, বিচ্ছিন্ন ধারা, এই বিষয়গুলো তোমরা একটু দেখবে। তোমার যদি একটু যদি পয়েন্টগুলো বাসায় একটু দেখো, নিজের পাঠ্য বই, তারপরে নিজে একটু নোট করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা একটু ভালো করে মনে রাখতে পারবে, বুঝতে পারবে, আশা করি পরীক্ষায় ভালোভাবে এটা উত্তর করতে পারবে। সাথে শুধু পরীক্ষার উত্তর না বিষয়টা, এটা যদি বাস্তব জীবনে অনেক বেশি কাজে দেবে। তো শিক্ষার্থীবৃন্দ, সামনের চাহিদা কেন নিম্নগামী আমরা বুঝালাম কিভাবে হয়, যে দাম বৃদ্ধি কিভাবে হচ্ছে, আয়ের অর্থের চাহিদা বৃদ্ধি পেলে কিভাবে আমাদের এখানে চাহিদা নিম্নগামী হচ্ছে, আর হলো যে চাহিদা হ্রাস পেলে চাহিদা আমাদের সামনে কিভাবে নিম্নগামী হবে, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করলাম। তো শিক্ষার্থীবৃন্দ, অর্থনৈতিক উন্নয়নটাকে আমরা কিন্তু আবার আলোচনা করেছি, আলোচনা করছি যে অর্থনৈতিক উন্নয়নের কিভাবে বিষয়টা, সেটা আমাদের আলোচনা। আমরা বলি যে অর্থনৈতিক উন্নয়ন, যখন আমরা এই বিষয়গুলো দেখব, তখনই আমাদের বুঝবো যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, যে আমাদের দীর্ঘমেয়াদী চলমান যে সামাজিক অবকাঠামো, আমাদের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি, আমাদের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদন, বিপণন, বিনিয়োগ,
এটা যদি কি হয় ক্রমান্বয়ে গতিশীল হয়। আর একটা হলো যে দীর্ঘকাল ধরে যদি আমাদের অপচয় বৃদ্ধি পায় তখন তাকে আমরা বলবো অর্থনৈতিক উন্নয়ন। এই বিষয়গুলো যদি থাকে তাহলে ওই শিক্ষার্থীবৃন্দ আমরা বলতে পারবো যে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। আসলে কথা আমরাও কিন্তু বর্তমানে একটা ভালো অবস্থানে আছি। বিগত 10-15 বছর ধরে আমরা আসলে অর্থনৈতিক উন্নয়ন দিকে ধাবিত হচ্ছে। আমাদের উৎপাদন অনেক বেড়েছে। আমরা আমাদের খাদ্য উৎপাদন বেড়েছে, আমাদের শিল্প উৎপাদন বেড়েছে, আমাদের চিন্তা করি আমরা মৎস্য উৎপাদন অনেক বাড়াতে পেরেছি, আমাদের ধান উৎপাদন বেড়েছে, আমাদের সবজি উৎপাদন বেড়েছে, আমাদের ফল উৎপাদন বেড়েছে। কারণ কি হচ্ছে এখানে উন্নতির ধারা লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে যদি দেখি যে শিক্ষার্থীবৃন্দ আমাদের শিক্ষার হার বেড়েছে, আমাদের স্বাস্থ্যসাথীতে কিছু সমস্যা থাকা সত্ত্বেও কিছুটা নীতি দিকে যাচ্ছে, আমাদের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে, বিনিয়োগ বেড়েছে, বৃদ্ধি পাচ্ছে। এই যে বিষয়গুলা আর আমরা দেখছি যে মাথাপিছু আয় আমাদের অল্প করে হলেও প্রতি বছরই আমাদের বৃদ্ধি পাচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে যে ক্রমান্বয়ে যে বৃদ্ধি আর আমাদের আর্থসামাজিক অবকাঠামো কিন্তু আগের চেয়ে রাস্তাঘাট বিনিয়োগ করে আগের চেয়ে উন্নত হচ্ছে। আমাদের এখন বিদ্যুতে অনেকটা স্বয়ংসম্পূর্ণ আমরা আমাদের বিদ্যুৎ নিয়ে সমস্যা পড়তাম। তেমন কি হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের যে নির্দেশকগুলো আছে এটা আমরা আমাদের দেশে বর্তমানে লক্ষ্য করছি, কারণ অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তো সেক্ষেত্রে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের বিষয়টা আমরা আলোচনা করেছি। প্রবৃদ্ধিটা আমরা বলেছি শুধু জাতীয় উৎপাদন আর মাথাপিছু আয়ের মাথাপিছু আয়ের কি হচ্ছে যে চলমান বৃদ্ধিকে বলছিলাম অর্থনৈতিক প্রবৃদ্ধি। তার সাথে বলেছি যে উন্নয়ন বলতে বোঝাচ্ছে যে এর সাথে যদি আমরা নতুন নতুন প্রযুক্তি নেই, তার সাথে যদি আমরা নতুন প্রযুক্তির সাথে যদি আমরা খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করি এবং এর সাথে যদি আমরা আধুনিক যে বন্ধন প্রণালী এসব যদি ব্যবহার করি তাহলে বুঝতে অর্থনৈতিক উন্নতি আমার সাধিত হচ্ছে। আমি কিন্তু এক হলো যে উৎপাদন বৃদ্ধি, তার সাথে প্রত্যেক জাতীয় বৃদ্ধি তখন আমাদের প্রবৃদ্ধি। তার সাথে যদি আমাদের এরকম হয় যে যে না আমরা করবো নতুন প্রযুক্তি গ্রহণ করব, আমরা নতুন নতুন যন্ত্রপাতি নতুন প্রযুক্তি ব্যবহার করতে সেটা আমরা আয়ত্ত করবো, আমরা কিভাবে আরো সামাজিক এগিয়ে যেতে পারি, উৎপাদন বন্ধ করতে আধুনিক পদ্ধতি অনুসরণ করতে পারি, তাহলে আমার বুঝতে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। কারণ কি অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নের মধ্যে এই পার্থক্যটা লক্ষ্য করলাম। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এরপরে ম্যাথক্সের জনসংখ্যা উন্নয়ন তত্ত্ব ব্যাখ্যা করেছি। ম্যাথক্স বলতে চেয়েছেন যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন হলো জ্যামিতিক হারে যদি আর্থিক সামর্থ্য যদি জনসংখ্যার তুলনায় কি হয় কম হয়, আর জনসংখ্যা যদি বেশি আর্থিক সামর্থ্য তাহলে কি হবে আমাদের সুখ হবে না, আর সীমিত সম্পদের কারণে কোনো বর্তমান জনসংখ্যার অর্থনৈতিক সুখে কি করে নস্বাত করে। এই বিষয়টা আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা যদি এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শোনো তাহলে বা দেখো আশা করি এই অধ্যায়ে যে আমাদের যে আলোচনা সেটা বুঝতে পারবে। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন বেশি আসে, তোমরা পরীক্ষা উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা আগামী ক্লাসগুলোতেও একটু মনোযোগ করে অংশগ্রহণ করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, ক্লাসগুলো অন্যান্য ছাত্রের সাথে এই সাবজেক্টে পড়ালেখা চালিয়ে যাবে। তোমাদের সামনের দিনগুলো আরো সুন্দর স্বাভাবিক থাকুক, পড়ালেখা চালিয়ে যাও এবং জাতীয় স্কুলের সামনে যে পরীক্ষাগুলো আছে হবে যথাসময়ে তোমরা তাতে অংশগ্রহণ করবে এই আশা ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাসে এই বিদায় নিচ্ছি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকল ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।